পদ্মজা গল্পে আছে এক অদ্ভুত জাদু। কখনো তা হাসায়, কখনো কাঁদায়, কখনো আবার রহস্যে ডুবিয়ে রাখে। একটি চরিত্রের যাত্রা যেন হয়ে ওঠে আমাদের নিজেদেরই যাত্রা। আজও তেমনি এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে। হ্যালো বন্ধুরা, আমি রোকসানা। কেমন আছো সবাই? স্বাগতম তোমাদের রোকসানাস লাইভ ক্যানভাসে। আজ আমরা শুনবো ইলমা বেহরোজের আমি পদ্মজা উপন্যাসের নতুন অধ্যায় ৭৮তম পর্ব। আগের পর্বের আবেগ আর টান টান মুহূর্তগুলো নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে। আজকের পর্বেও রয়েছে আরও চমক, আরও অজানা বাঘ। চলো তবে শুরু করি আজকের যাত্রা। পর্ব নাম্বার ৭৮। মজিদ হাওলাদার দুই হাত তুলে সবাইকে শান্ত হতে বললেন। তাৎক্ষণিক কোলাহল কমে আসে। তিনি সবার উদ্দেশ্যে বললেন, আমার ঘরের বিচার আমার ঘরে হবে। আমি আর এ বিষয়ে কথা বাড়াতে চাই না। রিদওয়ান, পদ্মজাকে বাড়ি নিয়ে যাও। রিদওয়ান পদ্মজাকে ছুতে উদ্যত হতেই লিখন চেঁচিয়ে বলল, পদ্মজা যাবে না। লিখন পদ্মজার জন্য ভয় পাচ্ছে। হাওলাদার বাড়ির মানুষগুলো কত বড় মিথ্যাবাদী সে আজ টের পেয়েছে। এত বড় মিথ্যে চাপিয়ে দিল নিজেদের কুকর্ম লুকাতে। মজিদ হাওলাদারের মিথ্যে অভিনয় তাকে অবাক করেছে খুব। ওরা পদ্মজাকে বাড়ি নিয়ে কি করে কে জানে। রিদওয়ান লিখনের কথা শুনল না। সে পদ্মজাকে ধমকের স্বরে বলল, বাড়ি চলো। তারপর হাত ধরল। সঙ্গে সঙ্গে পদ্মজা রিদওয়ানের হাত চেপে ধরল। চাপা স্বরে বলল, ৬ বছর আগের অপবাদ আবার আমার জীবনে নিয়ে আসার জন্য আপনার মতো নরপশুদের অভিশাপ। কিন্তু এবার না আমাকে না আমার বোনদের কাউকে ছোঁয়ার সাহস কেউ দেখাতে পারবে না। পদ্মজা রিদওয়ানের মুখের উপর থুতু ছুঁড়ে মারে। উপস্থিত মানুষজন চমকে যায়। কোলাহল দ্বিগুণ হয়। রিদওয়ান পদ্মজার দিকে আগুন চোখে তাকায়। তার উপর হাত তোলার জন্য প্রস্তুত হয়। পদ্মজার পিছনে দাঁড়িয়েছিল পূর্ণা। সে আর রাগ নিয়ন্ত্রণ করতে পারল না। রিদওয়ানের পূর্বে রিদওয়ানের গালে শরীরের সব শক্তি দিয়ে থাপ্পড় বসিয়ে দিল। পূর্ণার আকস্মিক ব্যবহারে সবাই চমকে যায়। চারিদিকে চেঁচামেচি শুরু হয়ে যায়। বিশৃঙ্খলা বেড়ে যায়। রিদওয়ান রাগে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়ে। সে পূর্ণার গলা চেপে ধরে। শিরিন ভয়ে চিৎকার করে ওঠে, ও আল্লাহ, আল্লাহর গজব পড়ছে, এইখানে গজব পড়ছে। তারপর দ্রুত সরে যায়। শাহানা খলিল রিদওয়ানকে আটকানোর চেষ্টা করে। রিদওয়ান রাগে কিরবির করছে। খলিল চাপা সরে রিদওয়ানের কানে কানে বলল, রিদু, পূর্ণারে ছাড়, মানুষ দেখতেছে। রিদওয়ান ছাড়ল না। পদ্মজা জানে এই মুহূর্তে সে হাওলাদার বাড়ির মানুষদের আঘাত করলে গ্রামবাসী ভালো চোখে দেখবে না। তবুও রিদওয়ানকে আঘাত করার জন্য বাধ্য হতে হয়। পদ্মজা রিদওয়ানের পেট বরাবর জোরে লাথি বসায়। রিদওয়ান ছিটকে সরে যায়। দুই হাতে পেট চেপে ধরে। শাহানা ও মাগো বলে চেঁচিয়ে উঠল। পূর্ণা মাটিতে লুটিয়ে পড়ে। মৃদুল গফুর মিয়াকে নিয়ে স্কুলের দিকে আসছিল। দূর থেকে দেখতে পেল মাঠের মানুষজন অস্থির হয়ে আছে। সে গফুর মিয়াকে বলল, আব্বা আপনি আসেন, আমি আগে যেতেছি। তারপর দৌড়াতে থাকে। স্কুল মাঠে পৌঁছাতেই উঁচু টিলায় রিদওয়ানকে পূর্ণার গলা চেপে ধরতে দেখলো। তার রক্ত মাথায় উঠে যায়। শরীরে যেন কেউ আগুন ধরিয়ে দেয়। এদিক ওদিক খুঁজে একটা মাঝারি আকারের বাঁশ পেল। সে দ্রুত বাঁশ নিয়ে দৌড়াতে থাকে। এক হাতে লুঙ্গি ধরে, যা হাঁটু অব্দি উঠে আসে। মৃদুলের দৌড়ের গতিতে অনেক মানুষ ধাক্কা খেয়ে উল্টে পড়ে। মৃদুলের চোখের দৃষ্টি রিদওয়ানের দিকে। তার মস্তিষ্ক এলোমেলো। মজিদ দ্রুত পদ্মজা রিদওয়ানের মাঝখানে গিয়ে দাঁড়ালো। চিৎকার করে বললেন, কি হচ্ছে, কি হচ্ছে, থামো সবাই। কিন্তু কোনো কিছুই থামলো না। মৃদুলের উপস্থিতি সব লণ্ডভণ্ড করে দিল। সে বাঘের মতো লাফিয়ে ওঠে টিলার উপর। বাঁশ দিয়ে রিদওয়ানকে আঘাত করতে গিয়ে শাহানা খলিল সহ আরও দুজন লোককে আঘাত করে বসে। মজিদ দ্রুত টিলা ছেড়ে সরে যান। মৃদুল খুব রাগী। মৃদুলের এলাকার অনেকে মৃদুলকে মাথা খারাপ বলে। সে কখনো বুদ্ধি দিয়ে কিছু করে না, সবসময় ক্রোধকে মূল্য দেয়। রাগের বশে কখন কি করে নিজেও জানে না। মানুষজন ছোটাছুটি করে পালাতে থাকে। শুধু মৃদুলের হুঙ্কার শোনা যায়। ক্রোধ তাকে উন্মাদ করে দিয়েছে। সে রিদওয়ানকে বলে, যা টুটটুট বাচ্চা। এখানে গালি ইউজ করা হয়েছে, সো আমি স্কিপ করে যাচ্ছি। তুই কার গায়ে হাত দিছস? তোরে আজ আমি মাটির ভিত্তে গাইথা ফেলমো। আশেপাশে ছড়িয়ে থাকা মজিদ হাওলাদারের লোকেরা মৃদুলকে ধরতে দৌড়ে আসে। ত্রিধা ভয়ে দূর থেকে দুই হাতে মুখ ঢেকে ফোপাচ্ছে। আনোয়ার হোসেন ত্রিধার পাশে গিয়ে দাঁড়ালেন। ত্রিধার মাথায় হাত রাখলেন। আনোয়ার হোসেনের দিকে তাকিয়ে ত্রিধা হাউমাউ করে কেঁদে উঠল। বলল, লিখনকে কেন ছাড়ছে না ওরা? আনোয়ার হোসেন টিলার উপর চোখ রেখে বললেন, জানি না মা, কি হচ্ছে বুঝতে পারছি না। কেউ খুন হয়ে যাবে এখানে। লিখন যে কেন এসবে জড়িয়ে পড়লো। আনোয়ার হোসেনের কণ্ঠে আফসোস। ত্রিধা মাটিতে বসে। তার কলিজা ছিঁড়ে যাচ্ছে। ৪-৫ জন লোক লিখনকে জাপটে ধরে রেখেছে। লিখন ছটফট করছে ছোটার জন্য। এই দৃশ্য সে সহ্য করতে পারছে না। পদ্মজা পূর্ণাকে বুকের সাথে চেপে ধরল। পূর্ণা ভালো করে নিঃশ্বাস নিতে পারছে না। পদ্মজার বুক জ্বলছে। পূর্ণার কষ্ট তাকে পুড়িয়ে দিচ্ছে। মৃদুল রাগে আকাশ কাঁপিয়ে চিৎকার করছে। রিদওয়ানকে ধরতে পারলে সে চিবিয়ে খেয়ে ফেলতো, কিন্তু পারছে না।
টিলার উপর 15-20 জনের একটা জটলা লেগে যায়। হাতাহাতি ধস্তাধস্তি চলে বিরতিহীনভাবে। মজিদ চোখের চশমা ঠিক করে ঠান্ডা মাথায় ভাবলেন, এই মুহূর্তে পরিস্থিতি হাতে আনা ভীষণ জরুরি, নয়তো অনেক বিপদ ঘটে যেতে পারে। তিনি তার ডান হাত রমজানকে ডেকে ফিসফিসিয়ে কিছু বললেন। মিনিট দুয়েকের মধ্যে জটলার মাঝখান থেকে একটা আত্মচিৎকার ভেসে আসে। শব্দ তুলে লিখন স্যার দেহ লুটিয়ে পড়ে মাটিতে। তার পিঠ থেকে রক্তের ধারা নামছে। মৃদুল আকস্মিক লিখনকে এভাবে পড়তে দেখে চমকে যায়। রিদওয়ান লিখনকে আহত হতে দেখে মজিদের দিকে তাকালো। তার মুখ রক্তাক্ত। মৃদুল এতজনকে উপেক্ষা করেও তাকে আঘাত করতে সক্ষম হয়েছে। মজিদ ইশারায় রিদওয়ানকে কিছু একটা বুঝালেন। রিদওয়ান তাৎক্ষণিক পদজাকে খুঁজলো, দেখলো পদজা মাটিতে পড়ে আছে। তার চোখ দুটো বোঝা। মজিদের একটা পদক্ষেপ পুরো পরিস্থিতি পাল্টে দিল। লিখন হয় মারা যাবে, নয়তো অনেক দিন হাসপাতালে পড়ে থাকবে। আর পদজাকে একবার বাড়ি নিয়ে যেতে পারলেই হলো, আর মুক্তি পাবে না। রমজান সবার আড়ালে দ্রুত ঘাটে গেল। রক্তমাখা ছুরি আর হাতের রুমাল নদীতে ছুঁড়ে ফেললো। এশারের আজান পড়েছে। পদজা ধীরে ধীরে চোখ খুলল। নিজেকে নিজের ঘরে আবিষ্কার করলো। মাথা ব্যথা করছে খুব। সে এক হাতে কপাল চেপে ধরে। তখনই দুপুরের সব ঘটনা মনে পড়ে যায়। পূর্ণার মাথায় হাত বুলে দিচ্ছিল সে। তখন কে যেন পিছন থেকে মুখে কিছু একটা চেপে ধরে। তারপর আর কিছু মনে নেই। পদজা দ্রুত উঠে বসে। জুতা না পরেই ঘর ছেড়ে বেরিয়ে আসে। সিঁড়ি বেয়ে নামার সময় লতিফার দেখা পেল। লতিফা পদজাকে দেখে বলল, কই যাইতেছো? পূর্ণা কোথায়? পূর্ণার কাছে যাব। পূর্ণা তো উপরে। পদজা অবাক হয়ে প্রশ্ন করে, উপরে মানে 3 তলায়? হ। এখানে কে নিয়ে আসলো? পদজা প্রশ্ন করলো ঠিকই, উত্তরের আশায় থাকলো না। দৌড়ে 3 তলায় চলে গেল। 3 তলার একটা ঘরেই পালঙ্ক আছে। রুম্পা যে ঘরে ছিল। পদজা সেই ঘরে এসে মৃদুলকে দেখতে পেল। মৃদুল চেয়ারে বসে আছে। বিছানায় শুয়ে আছে পূর্ণা। পদজা উল্কার গতিতে পূর্ণার মাথার কাছে গিয়ে বসলো। মৃদুল পদজাকে দেখে সংকুচিত হয়। বলল, পূর্ণা ভালো আছে ভাবি? ও কি অজ্ঞান? না, ঘুমাইতেছে। কিছুক্ষণ আগে সজাগ ছিল। খেয়েছে? আপনার ধারে অনেকক্ষণ বসেছিল। পদজা পূর্ণার মাথায় হাত বুলিয়ে দিল। তারপর পূর্ণার গালে কপালে চুমু দিল। মৃদুলকে প্রশ্ন করলো, প্রেমাপ্রান্ত কোথায়? বাড়িতে গেছে। ঠিক আছে ওরা? জি ভাবি। আর লিখন শাহ? লিখন শাহর কথা শুনে মৃদুল চুপ হয়ে যায়। পদজা উৎকণ্ঠিত হয়ে প্রশ্ন করলো, উনি কোথায়? কেমন আছেন? মৃদুল মাথা নত করে বলল, ভাবি ভিড়ের মাঝে কেউ একজন ভাইরে ছুরি মারছে। পদজা এক হাতে নিজের মুখ চেপে ধরে। তারপর কাপা স্বরে বলল, বেঁচে আছে? জানি না ভাবি, হাসপাতালে নিয়ে গেছে সবাই। পুলিশ আইছিল বিকালে। পদজার চোখে জল টলমল করে ওঠে। মানুষটা এতদিন তাকে নিঃস্বার্থভাবে ভালোবেসে গেছে, ধৈর্য ধরে থেকেছে, কঠিন ব্যক্তিত্বের আড়ালে তার জন্য ভালোবাসা যত্ন করে রেখেছে। পদজা সব কিছু জানে। সব জেনেও সে কিছু করতে পারেনি। ভালো তো করতে পারলো না, উল্টো তার জন্য ক্ষতি হয়ে গেল। পদজার চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়ে। দ্রুত সে জল মুছে ফেললো। আফসোস হচ্ছে, ঘাটে কথা বলা একদম ঠিক হয়নি। মেয়েগুলো হাতছাড়া হয়ে গেছে ভেবে সে চঞ্চল হয়ে উঠেছিল। আর লিখনও আজ এত উত্তেজিত হয়ে পড়েছিল। সব ভাগ্যে লেখা ছিল, তাই হয়তো হয়েছে। কখনো হাই হতাশ করতে নেই। তাই পদজা সিদ্ধান্ত নিল সে লিখনের জন্য 2 রাকাত নফল নামাজ আদায় করবে, যেন সে সুস্থ হয়ে ওঠে। লিখনের জন্য পদজার প্রার্থনা করার দায়িত্ব। পদজার কাছে এইটুকু অধিকার লিখনের আছে। পদজা মৃদুলকে বলল, পূর্ণা ঘুমাক তাহলে, দেখে রাখবেন, আমি আসছি। আচ্ছা ভাবি। পদজা ঘর ছেড়ে বেরিয়ে গেল। মৃদুল ঘরের বাইরে তাকিয়ে রইল। পদজাকে তার অনেক প্রশ্ন করার আছে। লিখন পদজার নামে যে অপবাদ দেওয়া হয়েছে সেটা যে মিথ্যা মৃদুলের চেয়ে ভালো কে জানে। সে নিজের চোখে দেখেছে লিখন শাহর কষ্ট। পদজার সম্মান রক্ষার্থে নিজের অনুভূতি লুকিয়ে রাখার প্রচেষ্টা, একটু কথা বলার আশায় ছটফট করা। এত বড় মিথ্যা অপবাদ হাওলাদার বাড়ির মানুষরা কেন দিল? আর পদজার গায়ের দাগগুলো, সেগুলোই কিসের? আমির হাওলাদার কোথায়? মৃদুলের ভাবনার সুতো ছিঁড়ে যায় লতিফার আগমনে। লতিফা খাবারের প্লেট টেবিলের উপর রাখলো। তারপর বলল, পূর্ণার খাওয়ান দিয়া গেছি, আর আপনার আম্মা কইতেছে নিচে যাইতে। মৃদুল বলল, একটু পর যামো। আম্মা আব্বাই খাইছে? হ খাইছে। অন্যেরা খায় নাই? সবাই খাইছে। রিদু ভাইজান বাড়িত নাই। কুত্তার বাচ্চা লুকাইছে। লতিফা আর চোখে মৃদুলকে দেখলো। মৃদুল রাগে ছটফট করছে। এক হাত দিয়ে আরেক হাত খামচে ধরে রেখেছে। লতিফা বলল, আপনার আম্মার মেজাজ ভালো না কেন? কি হইছে? কইতে পারি না, আপনার আব্বার লগে চিল্লাইতে হনছি। মৃদুলকে চিন্তিত হতে দেখা গেল না। তার আম্মা একটু বদরাগী, সবসময় চেঁচামেচি করে, এতে সে অভ্যস্ত। মৃদুল লতিফাকে বলল, আমির ভাই কই আছে? ঢাকাত গেছে, কোন দিন আইব জানি না। আচ্ছা যাও এখন। লতিফা জায়গা ত্যাগ করলো। মৃদুল ধীরে ধীরে হেঁটে জানালার কাছে গেল। জানালার কপাট খুলে দিল। আজ চাঁদ উঠেছে, জ্যোৎস্না রাত। সে পূর্ণাকে ভালোবাসার কথা বলার জন্য এমন একটা রাতের অপেক্ষা করছিল। জানালা খুলে দেওয়াতে চাঁদের আলো পূর্ণাকে ছুঁয়ে দেওয়ার সুযোগ পায়।
চাঁদ তার নিজস্ব মায়াবী আলো নিয়ে ছড়িয়ে পড়ে পূর্ণার সারা মুখে। পূর্ণার চোখ মুখ সেই আলোয় চিকচিক করে ওঠে, অন্যরকম সুন্দর দেখায়। মৃদুল পূর্ণার পাশে এসে বসলো। পূর্ণার মুখের দিকে তাকাতেই মৃদুলের চোখে ভেসে ওঠে রিদওয়ান কিভাবে পূর্ণার গলা চেপে ধরেছিল। মৃদুলের মেজাজ চড়ে যায়। রিদওয়ানকে সে যতক্ষণ ইচ্ছে মতো পেটাতে না পারবে শান্তি মিলবে না। মৃদুল অনেকক্ষণ রিদওয়ানকে খুঁজছে, পেল না। মৃদুল ছটফট করতে করতে বিড়বিড় করলো, হারামির বাচ্চা। পূর্ণা ঘুমের মধ্যে নড়ে চড়ে ওঠে, এক পাশ হয়। পূর্ণার দেহ নিস্তেজ হয়ে পড়েছিল। প্রান্ত পূর্ণাকে বাড়ি নিয়ে যেতে বলে। বাসন্তী বাড়িতে একা, তিনি কিছুই জানেন না। তখন মজিদ বললেন পূর্ণাকে তাদের বাড়িতে নিয়ে গেলে বেশি ভালো হবে। পদ্মজা সেখানে আছে। মৃদুলও রাজি হয়ে যায়, তার কাছাকাছি থাকবে পূর্ণা, এর চেয়ে আনন্দের কি হতে পারে। প্রান্ত মেনে নিল। এই মুহূর্তে মৃদুলই পূর্ণার অভিভাবক। মৃদুল বুঝতে পারেনি মজিদ হাওলাদার ভালো মানুষই দেখাতে এই প্রস্তাব দিয়েছেন, যাতে গফুর মিয়া বা মৃদুল অথবা গ্রামবাসী কেউই মজিদকে দোষী না ভাবে। মজিদ সবাইকে নিজের উদারতা দেখিয়েছেন। গ্রামবাসীর উদ্দেশ্যে বলেছেন পদ্মজা দোষী হলেও তার বোন দোষী নয়। রিদওয়ান পূর্ণার সাথে অন্যায় করেছে, এজন্য রিদওয়ানের শাস্তি হবে। তিনি রিদওয়ানকে সবার সামনে থাপ্পড় দিয়েছেন আর বলেছেন পূর্ণা সুস্থ হলে পূর্ণার কাছে ক্ষমা চাইবে রিদওয়ান। মৃদুল কল্পনা থেকে বেরিয়ে পূর্ণার এক হাত মুঠোয় নিয়ে হৃদয়ের অন্তঃস্থল থেকে উচ্চারণ করলো, তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও, আমি তোমারে নিয়ে যাইতে আইছি। মৃদুল পূর্ণার হাতে আলতো করে স্পর্শ করতে করতে তার মায়াবী মুখখানা মুখস্থ করে নিল। মৃদুলের ইচ্ছে হচ্ছে পদ্মজার মতো পূর্ণার কপালে চুমু এঁকে দিতে, কিন্তু সেই বৈধতা বা সাহস তার নেই। সে পূর্ণার এক হাত শক্ত করে ধরে রাখলো। পদ্মজা ঘরে প্রবেশ করতেই মৃদুল বিজলির গতিতে পূর্ণার হাত ছুঁড়ে ফেলে, তারপর নিঃশ্বাসের গতিতে দূরে গিয়ে দাঁড়ালো। সঙ্গে সঙ্গে পূর্ণার ঘুম ভেঙে যায়। মৃদুল এত জোরে হাত ছুঁড়েছে, ঘুম তো পালানোরই কথা। পদ্মজা অবাক হয়ে মৃদুলকে দেখলো। এত ভয় পাওয়ার কি হলো? পূর্ণা চোখ খুলে পদ্মজাকে দেখে খুব খুশি হয়। সে দ্রুত উঠে বসলো। পদ্মজা পূর্ণার পাশে গিয়ে বসে। পূর্ণা শক্ত করে পদ্মজাকে জড়িয়ে ধরে বলল, আপা। পদ্মজা মৃদু হেসে বলল, বোন আমার। তারপর পূর্ণার দুই গালে হাত রেখে বলল, কষ্ট হচ্ছে? পূর্ণা মৃদুলকে দেখলো, তারপর পদ্মজাকে বলল, না আপা। মৃদুল উসখুস করতে করতে বলল, আমি তাইলে যাই ভাবি, এখানে পূর্ণার খাবার আছে। পদ্মজা মাথা নেড়ে সম্মতি দিল। মৃদুল দরজার বাইরে গিয়ে পূর্ণার দিকে তাকালো একবার। পূর্ণার বদলে সে পদ্মজাকে তাকিয়ে থাকতে দেখলো। মৃদুল জোরপূর্বক হেসে জায়গা ছাড়লো। এই ছিল আমাদের আজকের গল্পের ৭৮তম পর্ব। প্রতিটি অধ্যায়ের মতো আজও যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই জানাতে ভুলো না। তোমাদের লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইবই আমাকে প্রতিটি নতুন পর্ব নিয়ে আসতে অনুপ্রাণিত করে। গল্প এখানেই থেমে নেই, সামনে অপেক্ষা করছে আরও রহস্য, আরও আবেগ আর চমকে ভরা এক নতুন অধ্যায়। আজ এখানেই বিদায় নিচ্ছি, কাল আবার ফিরবো নতুন অধ্যায় নিয়ে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো আর গল্পের সাথে থেকো। আল্লাহ হাফিজ।